লাইফে এই প্রথম একটা এক্সপিরিয়েন্স হবে এই যে এইটা ওয়াটার জাম্পিং রোলার। বছরের সেরা সময়ে সেরা জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা, আর সেটা যদি হয় কাশ্মীর তাহলে তো কথাই নেই। তবে এই কাশ্মীর কিন্তু সেই কাশ্মীর নয়, এ হলো সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উচ্চতায় অবস্থিত দারিংবাড়ি, যাকে উড়িষ্যার কাশ্মীর বলে চিহ্নিত করা হয়। বড় একটা গাছ, তার সঙ্গে যে জড়িয়ে আছে গোলমরিচ গাছ, নিচের দিকে নেই কিন্তু উপর দিকে দেখুন। আর দারিংবাড়ির সঙ্গে অবশ্যই থাকছে গোপালপুর। আমি এর আগে যখন এসেছিলাম তখন চারিদিকে ফাঁকা ধুধু করছিল, আমি তখন বলেছিলাম যে এই জায়গাটা পিকনিক হয়, এই জায়গাটা পিকনিক হয়, আর এখন সেটা সচক্ষে দেখছি সত্যি একদম পুরো জমজমাট একটা ব্যাপার। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি উঠে পড়ি চেন্নাই মেলে। জীবনে এইরকম সমস্যায় আর কোনোদিন পড়েনি, এই প্রথম। অনেকেই হয়তো এই বিপদকে ফেস করেছেন, কিন্তু আমি প্রথমবার। আর সেটা হলো কালকে সারা রাত্রি হাওড়া স্টেশনে কাটিয়েছি। আমাদের ট্রেন ছিল চেন্নাই মেল, যাতে যাচ্ছি রাত্রি 11:55 হাওড়া থেকে। সেইটা ছাড়লো সকাল 5:05, মানে প্রথমেই শুরুতেই 5 ঘন্টা 10 মিনিট ট্রেনটা লেটে ছাড়লো। শুধু তাই নয়, সাঁতরাগাছি স্টেশনে এসেও অনেকক্ষণ দাঁড়ালো। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লেটে চলছে। যাচ্ছি দারিংবাড়ি। এর আগে যখন শ্রীশেখাও গেলাম সেটা দেখেছেন, সেটা তো সেই পাহাড়ে বিপদ হলো, গাড়ি খারাপ হয়ে গেল, কী যে হচ্ছে বুঝতে পারছি না। সে যাই হোক, এইগুলো তো একদম ভ্রমণের সঙ্গী, এগুলোকে নিয়েই চলতে হবে। আপাতত আমরা চেন্নাই মেলে করে যাচ্ছি ব্রহ্মপুর, ওখানে আমাদের গাড়ি থাকবে, ওখানে উঠবো। বুঝতে পারছি আজকে সারাদিনটা হয়তো নষ্টই হলো, কিছুই তেমন দেখতে পাবো না, দেখা যাক কী হয়। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি আগে থেকে জানেন যে সন্ধ্যে 6টা নাগাদ আমি ট্রেন থেকে নামবো, তাহলে মেন্টালি আপনি প্রিপেয়ার থাকতে পারবেন যে আমি ওই সময় নামবো। কিন্তু আপনি যদি জানেন যে সকাল 8টায় নামবো, সেখানে যদি সন্ধ্যা 6টায় নামেন ট্রেন থেকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি শরীর মন দুই খারাপ হয়ে যায়। তাই হয়েছে আমার এখন, প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর ভালো লাগছে না। একটা দিন পুরো সারাদিন নষ্ট হয়ে গেল, আর কিচ্ছু মনে হচ্ছে না করি। যাই হোক, আপাতত আজকে কী করতে পারি দেখি, যদি কিছু না করতে পারি একবারে কালকে থেকেই শুরু করব। এদিন সত্যিই আর কিছুই ভালো লাগেনি, কারণ সকাল 8:20 যে ট্রেন ব্রহ্মপুর পৌঁছানোর কথা, সেটা পৌঁছলো সন্ধ্যে 5:25। স্বাভাবিকভাবেই ট্রেন থেকে নেমে গাড়িতে বসে পড়া ছাড়া আর কিছুই করার থাকলো না। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে শরীরটা অনেকটা ভালো লাগছে। এমনি কালকে যে অবস্থা হয়েছিল, ন্যাচারালি সেটা হবারই কথা, কারণ কোথাও গেলে যদি একটা দিন নষ্ট হয়ে যায়, মেন্টালি অনেকটা প্রেশার থাকে, কারণ অনেক স্পট বাদ হয়ে যায়। কিন্তু যাতে বাদ না হয় সেই চেষ্টা করা হচ্ছে। তো আজকে 28শে ডিসেম্বর এই হোটেলে আছি, হোটেল মিড টাউন। এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব সাইট সিইংয়ের উদ্দেশ্যে। বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম লুচি আর সাদা আলু চচ্চড়ি খেয়ে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট কমপ্লিট, বেরিয়ে পড়লাম। কালকে তো কিছু বলতেই পারিনি, আপনাদের জানাতেই পারিনি, আজকে বলে দিই। আমাদের কিন্তু ওই স্টেশন থেকে বাস করা হয়েছে, এই যে বাস, এতে করে আমরা সাইট সিইং করবো সব কিছু। এই বাসের ফোন নাম্বার যদি আপনাদের দরকার হয়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, ওখান থেকে পেয়ে যাবেন। আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটা না দেখলে কিন্তু দারিংবাড়ি আসাটা প্রায় অসম্পূর্ণ থেকে যায়, অন্তত আমি সেটাই মনে করি। আর সেটা হলো মান্দাসুরু ওয়াটারফলস বা মান্দাসুরু ভিউ পয়েন্ট। আমাদের এই দারিংবাড়ি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। উড়িষ্যা রাজ্যের কন্ধমাল জেলার একটি উল্লেখযোগ্য শৈল শহর হল এই দারিংবাড়ি। পূর্বঘাট পর্বত শ্রেণীর বিভিন্ন উঁচু নিচু শৃঙ্গগুলি তরঙ্গায়িত ছন্দে শহরটিকে ঘিরে রয়েছে। মান্দাসুরু চলে এলাম। মান্দাসুরুতে নেমে অনেকেই যেটা ভুল করেন, এই বাস থেকে নামলাম, নেমে অনেকেই এই সোজা বেরিয়ে যান, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি কিন্তু এই যে ডান দিকের যে রাস্তাটা নেমে গেছে, এই দিকে যেতে হবে ওয়াটারফলটার জন্য। এই মান্দাসুরু ওয়াটারফলস যেতে গেলে 10 টাকা করে পার হেড টিকিট। এই যে টিকিট কেটে নিলাম, এ দেখুন, এটা হচ্ছে কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এই 10 টাকা করে পার হেড টিকিট কেটে ভেতরে যেতে হবে। এবং এখান থেকে 400 মিটার ডিস্টেন্স। এই হিল সাইডগুলো বলুন, প্রত্যেকটা ঋতুতে কিন্তু আলাদা আলাদা ভিউ। যেমন এর আগের বারে যখন
এসেছিলাম দারিংবাড়ি, এই মান্দাসুরুতে যখন এসেছিলাম তখন কিন্তু একদম পুরো একটা ক্লাউডি ওয়েদার ছিল, পাহাড়ের চূড়াগুলো পুরো মেঘে ঢাকা ছিল। এখন কিন্তু তা নয়, পুরো ক্লিয়ার, আকাশ একেবারে নীল এবং প্রাকৃতিক ভিউ দুর্দান্ত দুর্দান্ত। দেখুন কি চমৎকার লাগছে, মোটামুটি গাছগুলো বেশ ভালোই সবুজ, মাঝখান দিয়ে সমস্ত টুরিস্ট যারা এসছেন এগোচ্ছেন এবং দেখুন পাহাড়গুলো। এখন আমি দাঁড়িয়ে আছি মান্দাসুরু ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে মান্দাসুরু ওয়াটারফলস, বেশ উঁচু থেকে জলটা পড়ছে, কিন্তু জলের পরিমাণ এখন বেশ কম, কারণ এখন শীতকাল, স্বাভাবিকভাবেই জল এখন কমই থাকে। বর্ষাকালে এর রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমি যেখানে এসেছি সেখানে তো আসাই যায় না বর্ষাকালে। দেখুন আমি কতটা এসেছি, দেখুন এখানে কিন্তু আর কোনো কেউ নেই, যারা আছেন কিন্তু তারা বেশ দূরে, দেখুন সেই দূর থেকে দেখছেন ওনারা। মান্দাসুরুর অপূর্ব নৈসর্গিক পরিমণ্ডল স্থানটিকে এক স্বর্গীয় মাধুর্য প্রদান করেছে। ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন, মন্ত্রমুগ্ধ সৌন্দর্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে মান্দাসুরুকে উড়িষ্যার নীরব উপত্যকা হিসেবে বিবেচনা করা হয়। চলে এলাম মান্দাসুরু ইকো ট্যুরিজম সেন্টার। এখানেও জনপ্রতি প্রবেশ মূল্য 10 টাকা। পাহাড় আর জঙ্গলের নীরব সৌন্দর্য উপভোগের এক ঈর্ষণীয় স্থান এটি। বহুক্ষণ সময় অনায়াসেই এখানে কাটিয়ে প্রাকৃতিক সুধারস পান করে মনে আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারেন। মান্দাসুরু টুরিস্ট স্পট দেখে আমরা এবার চলে যাব লাভার্স ভিউ পয়েন্ট। এই মান্দাসুরু টুরিস্ট স্পট থেকে লাভার্স পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। দারিংবাড়ির স্থানীয় ভাষা হলো কুই, আর এই কুই ভাষায় দারিং শব্দের অর্থ হলো উপত্যকা আর বাড়ি শব্দের অর্থ হলো ঘর। সেই দিক থেকে দারিংবাড়ি শব্দের অর্থ হলো উপত্যকার বাড়ি। কোথাও পাইন গাছের জঙ্গল, কোথাও নিবিড় শালবন, কফি বাগিচা বা সবুজ উপত্যকা যেন প্রকৃতি প্রেমিক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। চলে এলাম দারিংবাড়ি থেকে 19 কিলোমিটার দূরে ঘন সবুজ অরণ্যের মাঝে অবস্থিত লাভার্স পয়েন্টে। এই স্থানকে অনেকে ডোডোবাড়াও বলে থাকেন। পাহাড়ি নদীর সশব্দ প্রবাহ অসাধারণ সৌন্দর্যে ভরা এই স্থানটিকে যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রচুর পর্যটককে দেখলাম পিকনিকের আয়োজন করে সারাটা দিন এখানকার প্রাকৃতিক শোভা উপভোগ করতে ব্যস্ত। লাভার্স পয়েন্ট দেখে আমরা আবার বাসের দিকে যাচ্ছি। এটা একটা পিকনিক স্পট, প্রচুর পিকনিক হচ্ছে, আর চারিদিকে এত গান বাজছে ওখানে কোনো কথা বলতে পারলাম না। যাই হোক, এখান থেকে আমরা চলে যাব এমো পার্ক। আস্তে আস্তেই দেখছিলাম এমো পার্কটা বাঁদিকে পড়েছিল, মানে ওর ওপর দিয়েই এলাম আর কি, যার ফলে কাছেই এমো পার্কটা। ওটা দেখে আমরা হোটেলে ফিরে লাঞ্চ করব। লাভার্স পয়েন্টের ঠিক উল্টো দিকে অনতি দূরেই অবস্থিত এমো পার্ক বা এমো জু। এখানেও প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই প্রকল্পটি অবশ্যই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ভিতরে 5টি এমু পাখি দর্শন করে হোটেলে ফিরে সেরে নিলাম লাঞ্চ। ফার্স্ট হাফের সাইট সিইং কমপ্লিট করতে দেরি হয়ে যাওয়ায় কোনো রকমের লাঞ্চ সেরেই ছুটলাম সানসেট দেখতে। লাঞ্চ করার পর এত তাড়াহুড়ো ছিল আর শট নিতে পারিনি, হুড়োহুড়ি করে সানসেট পয়েন্টে চলে এসেছিলাম। দুর্দান্ত সানসেট দেখলাম, এত ভালো সানসেট আর কোথাও দেখিনি, অপূর্ব লাগলো, অপূর্ব। এরপর দারিংবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত হিলভিউ পার্কে এসে যখন পৌঁছলাম তখন বেশ অন্ধকার। প্রত্যেকটা স্পটের মতো এখানেও প্রবেশ মূল্য রয়েছে জনপ্রতি 10 টাকা। এরপর হোটেলে ফিরে 2টো করে ভেজিটেবিল চপ আর গরম গরম চা সহযোগে সেরে নিই আজকের ইভিনিং স্ন্যাক্স। ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করছি লাগেজ নিয়ে। এ দেখুন আমাদের সমস্ত গেস্ট যারা আছেন তারা এই সমস্ত লাগেজ এখানে রেখে দিয়েছেন, মানে যদিও গেটের সামনে রেখেছিলেন, হোটেলের লোকজন গিয়ে সেই লাগেজ এনে এখানে রেখেছেন। এখন গাড়িতে তোলা হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে। আজকে আমরা চলে যাব গোপালপুর। এই দারিংবাড়ি থেকে গোপালপুর কিন্তু বেশ অনেকটা ডিস্টেন্স, যার ফলে আমাদের প্রায় ওখানে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। আজকে প্রথমেই চলে এলাম কফি এবং গোলমরিচ গার্ডেন। এই বাগান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। 45 হেক্টর জমিতে বিস্তৃত এই বাগিচা উড়িষ্যা সরকারের ভূমি সংরক্ষণ ও বন দপ্তর বিভাগ তত্ত্বাবধান করে থাকে। বিশাল বড় কফি বাগানের মধ্যে কিন্তু আপনি যত ইচ্ছা ঘুরতে পারেন। ফল তোলা, ফুল তোলা বা পাতা ছেঁড়া সব কিন্তু একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, লেখাই আছে দেখুন। অসংখ্য রূপালী রঙের ওক গাছে আবৃত বাগানটি বেশ নান্দনিক। গোলমরিচ লতাগুলি
ওক গাছগুলিকে আশ্রয় করে অদ্ভুত সৌন্দর্য সুষমা রচনা করেছে। এই কফি বাগানে কিন্তু গোলমরিচ গাছ প্রচুর। এই দেখুন বড় বড় গাছগুলোর সঙ্গে কিন্তু এই যে গোলমরিচ গাছ, দেখুন বড় একটা গাছ, তার সঙ্গে যে জড়িয়ে আছে গোলমরিচ গাছ। নিচের দিকে নেই, কিন্তু উপর দিকে দেখুন প্রচুর গোলমরিচ হয়ে রয়েছে। দেখুন থোকা থোকা, ওপর দিকে থোকা থোকা, একদম পুরো যতদূর গাছটা গেছে ততদূর দেখুন এই গোলমরিচ গাছ উঠেছে ওই বড় গাছকে বেয়ে বেয়ে। বাগানের ভিতরে এবং বাইরে হলুদ, গোলমরিচ, রাগি, কফির অজস্র দোকান। কফি গার্ডেনের উল্টো দিকেই দেখে নিলাম পাইন ভিউ, এবং সেখান থেকে আরেকটু এগিয়ে দেখে নিলাম হিল টপ ভিউ পয়েন্ট। পথে স্থানীয় কুইদের নাম না জানা কোনো এক অনুষ্ঠানের এক ঝলক দৃষ্টিগোচরে এলো। চলে এলাম মৃদুবান্দা ওয়াটারফল। বছরের সেরা সময়ে ঘুরতে থাকায় প্রত্যেকটা স্পটে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। কুই ভাষায় মৃদু শব্দের অর্থ ময়ূর, আর বান্দা শব্দের অর্থ পুকুর। এখন আমি দাঁড়িয়ে আছি মৃদুবান্দা ওয়াটারফলসের সামনে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। মেন রোডে গাড়ি দাঁড় করিয়ে ওখান থেকে 1 কিলোমিটার এসেছি, তারপর এই মৃদুবান্দা ওয়াটারফলস। 1/2 কিলোমিটার মতো রাস্তা আপনারা আসবেন, আসার পর সিঁড়ি পাবেন, এবং ছোট গাড়ি হলে 1/2 কিলোমিটার পর্যন্ত আসতে পারবেন। কিন্তু এখন যেহেতু প্রচুর সংখ্যক টুরিস্ট দেখতে পাচ্ছেন, সেই জন্য গাড়ি সব ভেতরে ঢোকাচ্ছে না। দারিংবাড়ি থেকে 15 কিলোমিটার দূরে ঘন অরণ্যময় পরিবেশে এই সুদৃশ্য জলপ্রপাতটি খুব সহজেই আপনার মন কেড়ে নেবে। আজ যেহেতু অনেকটা পথ জার্নি, তাই প্রায় প্রত্যেকটা স্পটেই খুব বেশি সময় কাটানো সত্যিই মুশকিল। আর তার সাথে তো পথে পর্যটক আর গাড়ির ভিড় রয়েছেই। চলে এলাম দারিংবাড়ি থেকে 123 কিলোমিটার দূরে খাসাদা ওয়াটারফল, আর এখানেই আমরা সেরে নেব আজকের লাঞ্চ। জিরা রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি সহযোগে লাঞ্চ সেরে ওয়াটারফলের দিকে হাঁটা লাগালাম। একসাথে একই জায়গায় এত পিকনিক এই প্রথম দেখছি। চলে এসেছি খাসদা ওয়াটারফলস। লাঞ্চ করার পরই এই চত্বরটা পুরো পিকনিক স্পট। আজকে যেহেতু 29শে ডিসেম্বর রবিবার, চারিদিকে একদম পুরো ফেস্টিভ মুড, একদম চারিদিকে প্রচুর পিকনিক চলছে। দেখছেন পিকনিকের আয়োজন বিশাল বিশাল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু পিকনিক আর পিকনিক। স্ফটিক স্বচ্ছ জলের এই জলপ্রপাতটি পূর্বঘাট পর্বতমালার সবথেকে বৃহত্তম জলপ্রপাতগুলির মধ্যে একটি। জলের গর্জন এখানে বহু দূর থেকে শোনা যায়। এই হলো খাসাদা ওয়াটারফল। দেখুন, আমি কিন্তু ভাবতে পারিনি যে এই শীতকালেও কিন্তু এত জল থাকবে। বেশ যথেষ্ট পরিমাণে জল আছে, এবং চারিদিকে তো পিকনিক এত হচ্ছে, মানে কি বলবো। আমি এর আগে যখন এসেছিলাম তখন চারিদিকে ফাঁকা ধুধু করছিল। আমি তখন বলেছিলাম যে এই জায়গাটা পিকনিক হয়, এই জায়গাটা পিকনিক হয়, আর এখন সেটা সচক্ষে দেখছি। সত্যি একদম পুরো জমজমাট একটা ব্যাপার। খাসাদা ওয়াটারফল দেখে যখন জিরাং মোনাস্ট্রি এসে পৌঁছলাম, সূর্যি মামা তখন সবেমাত্র পাটে বসতে চলেছেন। 70 ফুট উঁচু ও 5 তলা এই মোনাস্ট্রি 10 একর জমিতে নির্মিত, এবং এটি পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম বৌদ্ধ বিহার। 2010 সালের জানুয়ারিতে দলাই লামা এটি উদ্বোধন করেছিলেন। মোনাস্ট্রির ভিতরের বুদ্ধ মূর্তিটির উচ্চতা 23 ফুট। এই জিরাং মোনাস্ট্রিতে কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, যদিও প্রত্যেকটা স্পটেই ভিড়, কিন্তু জিরাং মোনাস্ট্রি যেন আরও বেশি। কারণ এমনি যারা ট্যুরিস্ট আছেন তারা তো এসছেনই, এছাড়াও যারা লোকাল স্থানীয় যারা অধিবাসী আছেন এবং যারা প্রেয়ার করতে আসেন তারাও এসছেন, যার ফলে এখানে একদম পুরো ভিড়ে টিকটিক করছে। দেখুন খালি চারিদিকটা। গোপালপুর ঢোকার আগে দেখে নিলাম আজকে শেষ দ্রষ্টব্য স্থান তপ্তপানি। এই হলো তপ্তপানি মন্দির, এই ভিতরে মায়ের মন্দির। এই তপ্তপানি মন্দির দুটো কুণ্ড আছে, হট স্প্রিং যেটা গরম জলের কুণ্ড, এইদিকে হচ্ছে লেডিস, এবং ওই দিকে ওই গেটটা ওইটা হচ্ছে জেন্টস। এখানে কিন্তু জুতো খুলে তারপর আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। গোপালপুর পৌঁছতে এদিন বেশ রাত হয়। ডিমের ঝোল আর ভাত সহযোগে ডিনার করে ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। গতকাল দারিংবাড়ি থেকে সাইট সিন করতে করতে এই গোপালপুরে পৌঁছতে অনেক রাত্রি হয়ে গেছে। এই গোপালপুরের হোটেলে যখন পৌঁছলাম এসে, তখন প্রায় রাত্রি 10টা 15। তারপর ডিনার করে শুতে শুতে রাত্রি 12টা বেজে গেছে, তাই আর সি বিচে আসা হয়নি। আজকে ভোরবেলা উঠেই চলে এসেছি সি বিচে, এবং জাস্ট এখানে সানরাইজ দেখলাম,
তার রেস এখনো পর্যন্ত খানিকটা আছে। দেখুন কি চমৎকার লাগছে। রুম থেকে যখন বেরোলাম তখন ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, কিন্তু এত ঠান্ডা লাগছে এই সি বিচে, প্রচণ্ড হাওয়া। এমনিতেই কালকে থেকে গরম অবস্থা খুব খারাপ। তো যাই হোক, একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে দারিংবাড়িতে কিন্তু একমাত্র মোবাইল নেটওয়ার্ক বলতে গেলে শুধুমাত্র জিও পাবেন। এছাড়া কিন্তু এয়ারটেল বলুন, ভোদা বলুন, বিএসএনএল বলুন, কিচ্ছু নেই, কিচ্ছু পাবেন না, একদম জিরো। একমাত্র পাবেন জিও। দারিংবাড়ি ছেড়ে জাস্ট একটু বেরিয়ে আসতেই কিন্তু সমস্ত কিছু আবার পেয়ে যাবেন। যেহেতু এত সকাল, প্রচুর জেলে ভাইকে দেখলাম মাছ সংগ্রহ করে আনতে। পুরী বা দীঘার সমুদ্র থেকে নানান রকম মাছ ধরা দেখেছি, কিন্তু এত শঙ্কর মাছ এই প্রথম দেখলাম। ये क्या मछली है? क्या मछली? नाम क्या है इसका? हाँ? कोरी। दिखाइए। बीच থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম গোপাল কৃষ্ণ মন্দির। দেখুন একদম বিচের পাশেই আছে, বেশ সুন্দর দেখতে মন্দিরটা। সেই সাউথের যেরকম মন্দিরগুলো হয় খানিকটা সেরকম। এই মন্দির 1934 সালে প্রতিষ্ঠা হয় এবং সেটা এখানে একদম লিপিবদ্ধ করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মূর্তি আছে 3টে, রাধা, কৃষ্ণ এবং সত্যভামা। এবং মন্দিরটা দেখুন ব্যাপক মন্দির। আর সকালবেলা যেহেতু এসছি, একটা দুর্দান্ত পরিবেশ। যেহেতু সকালবেলা উঠেই বিচে চলে গেছি, আর কালকে অনেক রাত্রে এসেছি তাই দেখানো হয়নি, আমরা এই হোটেল ব্লু হেভেন উঠেছি। এই দেখুন আমাদের যারা গেস্ট আছেন তারা এখানে বসে আছেন, এই যে সকলে বসে আছেন, এবং আমাদের ব্রেকফাস্টের সমস্ত কাজ হচ্ছে। দেখুন এখানে ব্রেকফাস্টের কাজ হচ্ছে অলরেডি। আজকে চানা বাটোরা আছে। যেন ব্রেকফাস্ট করতেই হোটেলে আসা। কোনো রকমে ব্রেকফাস্ট করেই আবার হাজির হয়ে গেলাম সি বিচে। ব্রেকফাস্ট করেই চলে এসেছি বিচে, এবং এই বিচে এসে দেখছি প্রচুর মানুষ একসঙ্গে চান করছেন। প্রচুর মানুষ, দেখুন খালি যেদিকে তাকাচ্ছি প্রচুর মানুষ চান করছেন। আমার আইডিয়া ছিল না যে গোপালপুরের বিচে এত ভালো চান করা যায়, এবং শুধু তাই নয়, জল বেশ পরিষ্কার, বেশ পরিষ্কার, যার জন্য এখানে যারা চান করছেন সেই লোকজনের সংখ্যাও এখানে প্রচুর। দেখুন আমাদের আজকে সারা সকালটা পুরো ছেড়ে দেওয়া হচ্ছে শুধু চান করার জন্য, কোনো প্রোগ্রাম রাখা হয়নি। এই চান টান করে তারপর লাঞ্চ করে আমরা বেরোবো রম্ভা এবং তারাতারিণী মন্দিরের উদ্দেশ্যে। লাইফে এই প্রথম একটা এক্সপিরিয়েন্স হবে। এই যে এইটা ওয়াটার জাম্পিং রোলার, এটা পার হেড টিকিট হচ্ছে 100 টাকা। টিকিট মানে এনারাই ইনস্ট্যান্ট দিয়ে দেবেন, দিয়েই ভেতরে এক্সপিরিয়েন্স এই প্রথম করবো, দেখি জিনিসটা কিরকম। এই উঠছি ওয়াটার জাম্পিং রোলার, একদম পুরো বাচ্চাদের মতো হয়ে গেছি, নতুন একটা এক্সপিরিয়েন্স। আর ভিগাটা নেই ভাইয়া, ভিগাটা নেই তো। একটা অ্যাসিওর পেলাম যে ভিজবো না, কারণ আজকে ভেজার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি। আমরা এই কজন এসছি, দেখি কি জিনিসটা হয়। এখন নিয়ে যাচ্ছে অনেকটা দূরে সমুদ্রের পাড় থেকে। কিরকম লাগছে? আনন্দ। আমরা এখন ওয়াটার রোলার জাম্পিং এ আছি। বেসিক্যালি এই গোলকটার মধ্যে আমরা আছি, এবং এতে করে ওনারা দেখুন ওনারা অনেকটা নিয়ে যাচ্ছেন সমুদ্রের, খানিকটা ডিপে নিয়ে যাচ্ছেন। গেলে এই যে বড় বড় ঢেউগুলো আসছে তখন দারুণ মজা হচ্ছে। তখন মানে এটা লাফিয়ে লাফিয়ে উঠছে ঢেউ বরাবর। এটাই হচ্ছে ওয়াটার জাম্পিং রোলার। হোটেলে ফিরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম রম্বার উদ্দেশ্যে। এখান থেকে রম্বার ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। বাবা লাঞ্চ করে উঠে বসতে না বসতেই বাসের মধ্যে একটা করে আপেল দেওয়া হলো, একদম ফ্রেশ আপেল। চলে এলাম রম্ভা ভিউ পয়েন্ট। রম্ভা ভিউ পয়েন্ট। রম্ভার বিস্তীর্ণ জলরাশি সৌন্দর্য পিয়াসী পর্যটকদের মনে আলোড়ন তুলবেই। এখানকার এই লেক পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমাদের সঙ্গী সাথীরা স্পটে পৌঁছেই আগে বসে গেলেন বোটে। এই জলরাশির বুকে বোটে করে ভেসে বেড়ানোর আনন্দটাই আলাদা। দেখা মিলল প্রচুর সিগালের। এইখানে বোটিং এর রেটটা বলে দিই আপনাদের। জনপ্রতি 200 টাকা করে দুটো স্পট যদি ঘোরেন, আর জনপ্রতি 300 টাকা করে যদি 3টে স্পট ঘোরেন। আর যদি একটা বোট রিজার্ভ করেন তাহলে দুটো স্পট যদি করেন তাহলে 1400 টাকা পার বোট। আর যদি 3টে স্পট করেন তাহলে 2100 টাকা পার বোট। যদি দুটো স্পট ঘোরেন তাহলে সময় লাগবে 45 মিনিট মতো, আর যদি 3টে স্পট ঘোরেন তাহলে 1 ঘন্টা 15 মিনিট মতো। তবে 1400 টাকা যে রেট বললাম সেটা কিন্তু একটা বোটে 7 জন পর্যন্ত ম্যাক্সিমাম চাপতে পারবেন।
একদম সন্ধ্যের মুখে এসে পৌঁছলাম তাড়াতাড়ি মায়ের মন্দিরে। ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, 30 টাকা করে পার হেড টিকিট। এখান থেকে 30 টাকা করে যে টিকিট, সেটা হচ্ছে মেনলি আপনারা যে গাড়ি নিয়ে আসবেন সেটা কিন্তু পাহাড়ের নিচে রেখে দিতে হবে পার্কিংয়ে। এখান থেকে কিন্তু আলাদা গাড়ি যায়, সেটা সামনে দাঁড় করানো আছে, দেখাচ্ছি। এই হলো বাস। এই বাসে করে আমাদের গ্রুপের প্রত্যেকে উঠছেন। দেখুন, নিচে থেকে চলে এলাম 3 কিলোমিটার জার্নি করে তাড়াতাড়ি মায়ের মন্দির। এই বাসে করে এলাম এবং একদম পুরো অন্ধকার হয়ে গেছে। দেখুন, এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে গেট। আমরা এই গেট দিয়ে ঢুকে ঘুরে ওখানে যেতে হবে। বিকাল 4:30 মন্দির বন্ধ হয়ে আবার মন্দির খোলে সন্ধ্যা 6:30টায়। আর মন্দির খোলার ঠিক আগের মুহূর্তে মন্দিরের সব লাইট জ্বালানো হয়। এদিন ডিনারে ছিল বিশেষ আয়োজন। 4 দিন ধরে প্রচুর মজা করলাম, হই হুল্লোড় করলাম, করে আজকে আমাদের দারিংবাড়ি এবং গোপালপুর ট্যুরের আজকে লাস্ট ডে। কালকে সকালবেলায় আমরা এখান থেকে চেক আউট করে যাব। আমরা অলরেডি ডিনারে বসে গেছি। প্রত্যেক দিন অ্যাজ ইউজুয়াল খাবারের সঙ্গে আজকে একটু স্পেশাল মেনু করা হয়েছে। আজকে দেওয়া হয়েছে পোলাও, স্যালাড তো আছে, তার সঙ্গে এটা এক পাসিন্দা, এর সঙ্গে আছে পাঁপড় ভাজা, চাটনি, আর স্পেশাল আজকে মাটন আছে। আর তার সঙ্গে এনাদের নিজস্ব হাতে তৈরি গোলাপ জাম। পরের দিন সকাল 9টায় হোটেল থেকে চেক আউট করে কলকাতার উদ্দেশ্যে রওনা হই।